আসসালামু আলাইকুম দর্শক, কথা বলছি গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, লেখক এবং জার্নালিস্ট। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে বিস্তারিত দেখে আসবো। পরবর্তী সরকার আসার পর সবার আগেই বিএনপি বুঝতে পেরেছিল যে এই সরকারের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। ফলে এই সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রে বা এই বিপ্লবের যে সুফল, এই সুফলের ভাগিদার হওয়ার জন্য অন্য সবাই যেভাবে দৌড় দিয়েছে, বিএনপি কিন্তু সেই কাজটি করেনি। এবং আরো একটা ব্যাপার হলো যে আপনাদেরকে একটা সত্য কথা বলি, এই সরকারের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার জন্য অন্ততপক্ষে ১ ডজন লোকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। তারা খুবই বিনয়ের সঙ্গে এই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন। নাম ধরে ধরে আমি তাদের বলতে পারি। এখন তাদের সঙ্গে যখন আমার দেখা হয় এবং আমরা যখন আলোচনা করি, সবাই বলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কি যে আমাদের প্রতি রহম করেছেন। যদি আমরা সেদিন শপথ নিতাম বা আমরা সেদিন যদি উপদেষ্টা হতাম, তাহলে আজকে আমাদের এই সমাজে হাঁটার মতো অবস্থা থাকতো না। দ্বিতীয়ত, যদি সরকারের পতন ঘটে বা নিয়মতান্ত্রিকভাবেও যদি সরকারের ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে এই সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তারা আমাদের এই সমাজে একেবারে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো, ব্রিগেডিয়ার বাড়ির মতো অপাঙ্ক্তি হয়ে পড়বেন এবং তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। এরকম একটা পরিবেশ পরিস্থিতির কথা বলছেন তারা, যাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনারা আসেন, উপদেষ্টা হন। এই গেল একটা গ্রুপ। দ্বিতীয় যে রাজনৈতিক যে বিষয়টি রয়েছে, সেটি হলো প্রথমে তারা চেষ্টা করেছিল যে একটি জাতীয় সরকার গঠন করার জন্য, এবং জাতীয় সরকার গঠন করে সেই সরকার দীর্ঘমেয়াদে কাজ করবে, এরকম একটা পরিকল্পনা তাদের ছিল। এই জন্য রাজনৈতিক দলদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং সঙ্গতির কারণে এখানে স্টেক হোল্ডার হিসেবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি ১ নম্বর। যদি জাতীয় সরকার হতো, তাহলে এখানে শতকরা 80% যে সিট, যাকে বলা হয় উপদেষ্টাদের যে সিট, এটি বিএনপির থাকতো 80%। বাকি 10% জামাতের থাকতো, আর অন্য 10% হয়তো অন্য বাকি সবাই নিত। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে উপদেষ্টা থাকতেন, বিএনপির লোকজন থাকতেন, একটা জাতীয় সরকার হতো এবং সেই জাতীয় সরকার ৪-৫ বছর ক্ষমতা চালাতো এবং এখন যেভাবে চলছে সেইভাবেই হয়তো চলতো বা তার চেয়ে খারাপ অবস্থায় চলতো, কিন্তু বিএনপি এখন যেভাবে কথাবার্তা বলছে সেভাবে কিন্তু কথাবার্তা বলতে পারতো না। ফলে কি হলো, ওই যে ক্রুশিয়াল যেটাকে মোমেন্ট বলা হয়, সংকটাপূর্ণ একটি অবস্থা, যখন কারো মাথা ঠিক ছিল না, ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করার সুযোগ পাননি, জনাব যাকে বলা হয় আসিফ নজরুল চিন্তা করার সুযোগ পায়নি, তিনি তো ভয় পেয়ে গেছেন। তাকে যখন ক্যান্টনমেন্ট থেকে ডাকা হলো, তার স্ত্রী নাকি বলেছেন যে তুমি এখানে যেও না, যে কোনো জিনিস হতে পারে। তারপর জামাতের আমিরকে যখন ফোন করা হলো, তার এক আত্মীয় সেনাবাহিনীতে চাকরি করেন, ফোন করার পরে তিনিও যেহেতু অস্বীকৃতি জানিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাকে যখন আশ্বস্ত করা হলো, তখন তিনি সেখানে গিয়েছেন। তারপর অন্যান্য যারা ছোট ছোট রাজনৈতিক দলে যারা নেতৃবৃন্দ রয়েছেন, অনেকে গিয়েছেন, অনেকে যাননি, আমন্ত্রণ পাওয়ার পর যাননি, অনেকে চেষ্টা করেছেন কিন্তু পৌঁছাতে পারেননি। যেমন মাহমুদুর রহমান মান্না সাহেব পৌঁছাতে পারেননি, ফলে তিনি ক্যান্টনমেন্টে না গিয়ে বঙ্গভবনে গিয়েছেন। জুনায়েদ সাকি তিনি ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে গিয়েছেন, সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। ফলে কি হলো, জুনায়েদ সাকিকে নিয়েও কিন্তু এখন অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি এই যে মাস্টার মাইন্ড, যাদেরকে বলা হয় সেই মাস্টার মাইন্ডদের মধ্যে তিনি অন্যতম। মানে মাহফুজ, সার্জিস, তারা যে আন্দোলন করেছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকার গঠন করেছে, এটা যদি ভোলা বলা স্বাভাবিক হয় সেটা এক ধরনের, আর যদি এটার পিছনে কোনো মাস্টার মাইন্ড সংক্রান্ত ম্যাটিকুলাস কোনো ডিসিশন থেকে, এই ডিসিশনের সঙ্গে যারা ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছেন তারাও জড়িত আছে। এখন তারা ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে জড়িত নেই, মানে গেছেন, এবং তারা যে মাস্টার মাইন্ডের সাথে জড়িত না, এটি আবার বোঝানোর জন্য কিন্তু ইতিমধ্যে অনেকে জামাতের আমির বিবৃতি দিয়েছেন এবং একাধিকবার তিনি বলেছেন যে একটা পরিবেশ পরিস্থিতির কারণে তিনি সেখানে গিয়েছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে একেবারে সরল সোজা কই মাছটি ভাজা খাওয়াতে দূরের কথা, একটা মানে কাঁটাবিহীন টোনা মাছের টুকরো তিনি যে উল্টে খেতে জানেন না। এই জন্য তিনি খুব সহজ সরলভাবে বলেছেন যে আমি যখন হাসপাতালে ছিলাম রে বাবা, আমাকে যখন বলা হয়েছে, আমি তখন হাসপাতালে ছিলাম, আমি বলেছি আগে হাসপাতাল থেকে ছাড়া পেতে হবে, কবে নাগাদ ডাক্তাররা ছাড়া দেয় তার আগে তো আমি বলতে পারবো না, আর আমি নিজে তো এই লাইনের লোক না।
তো এই কথাগুলো বলে তিনি সাধারণ মানুষের যে সহানুভূতি নেওয়ার চেষ্টা করছেন, এবং তিনি যে এই সরকার পরিবর্তন করার ক্ষেত্রে, এই আন্দোলনের ক্ষেত্রে মাস্টার মাইন্ড নন, যেটা তিনি নিজের মুখে বলেছেন, বা ম্যাটিকুলাস কোনো ডিজাইনের অংশীদার না, সেই কথাটা এখন তিনি প্রমাণ করার জন্য যখন যা মনে আসে একেবারে শিশুর মতো পটাপট করে, দেব শিশু, আমি এখানে শিশু বলবো না, দেবতার যে দেব শিশু, সেই দেব শিশুর মতো তিনি ফটফট করে সবকিছু বলে দিচ্ছেন যে না রে বাবা, আমি এর সঙ্গে জড়িত না, আমি আগেই জড়িত ছিলাম না, এবার বলেছে তাই এসেছি, এত কিছু চিন্তা ভাবনা করে আসিনি। তো আবার ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল সাহেবের কথা এইভাবে বললাম, অনেক আরো যারা একটু বেশি চালাক তারাও তারা এই ঘটনার সাথে জড়িত নয়, এগুলো বলার চেষ্টা করছেন। এর কারণ হলো অনেকগুলো সমস্যা কিন্তু দেখা দিয়েছে। সেই সমস্যা হলো এখন অনেকে বলছে যে আওয়ামী লীগের লোকজন বলছে আমাদের ৩,০০০ লোক শহীদ হয়েছে, মানে টোটাল সরকার তালিকা করেছে ৯০০ সামথিং। তো ৯০০ সামথিং যদি তালিকা করে থাকে যারা এই গণ অভ্যুত্থানের মধ্যে মারা গেছে, এর মধ্যে সবাই যে রাজপথের বিএনপি লোক, জামাতের লোক, সাধারণ লোক তা নয়, এবং ২-৩ জন আওয়ামী লীগ থাকতে পারে। কিন্তু এই ঘটনাকে আবার পাশ কাটিয়ে তারা বলছে ওই তালিকার বাইরে তাদের আরো ৩,০০০ লোক নিহত হয়েছে, এবং তারা বলছে যে এই ৩,০০০ লোক শহীদ, আওয়ামী লীগের লোক শহীদ। তো এই কথা তো তারা বলেছে, টুডে টুমোরো মার্কেটিং করতে থাকবে, এবং রাজনীতিতে যদি তারা শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ, শেষ হয়ে গেল, কিন্তু যদি তারা শেষ না হয় তাহলে এই ৩,০০০ লোক যে শহীদ মারা গেছে এটার মানে যে জাতাটা, গুঁতোটা কার ঘাড়ের উপর পড়বে? এই গেল এক। ২ নম্বর হলো যে অনেক পুলিশ নিহত হয়েছেন, অগণিত, অনেকে আহত হয়েছেন, অনেকে নির্যাতিত হয়েছেন, অনেক থানা লুটপাট হয়েছে, অনেক থানার অস্ত্র নেই, ডকুমেন্ট নেই, অনেক মামলা মোকদ্দমা ফাইলপত্র পুড়ে গেছে। এই জিনিসগুলোর দায় দায়িত্ব তো কারোর প্রতি আসবে। তো সেই আসার কারণে কি হলো যে সবাই যার যার মতো করে এখন বাবা গো আমার এই দায়িত্ব ছিল না, আমি এটা বুঝি না, ইত্যাদি কথাবার্তা বলছে। কিন্তু বিএনপি কিন্তু এখানে খুবই ইন্টেলেকচুয়ালি এই বিষয়গুলো থেকে নিজেদেরকে দূরে রেখেছে। প্রথম জিনিস হলো যে জাতীয় সরকারের যে প্রস্তাব ছিল এটি সর্বপ্রথম বিএনপি অস্বীকার করেছে, আমরা এই জাতীয় সরকারে অংশগ্রহণ করব না। এর কারণ হলো তারা বুঝতে পেরেছিল জাতীয় সরকার মানেই এই সরকারটি একটি দীর্ঘমেয়াদে কাজ করবে, এবং বিএনপিকে এখানে একটা ট্রাফে ফেলে দেওয়া হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হলো বিএনপি এটার এই আন্দোলনের ম্যাটিকুলাস ডিজাইনার বা এই আন্দোলনের মাস্টার মাইন্ড, এইগুলো এখন পর্যন্ত বিএনপির কোনো ম্যাচিউরড দায়িত্ববান লোক কেউ বলেননি, এমনকি তারেক রহমান সাহেবও কিন্তু বলেননি যে আমি এই আন্দোলনের মাস্টার মাইন্ড। কিন্তু বিএনপিকে ভালোবাসে বা বিএনপির যারা সমর্থক বা বিএনপির জোটে আছে এরকম অনেকে যাদের সঙ্গে হয়তো জামাতেরও সম্পর্ক, যারা হয়তো ডিজিএফআই থেকে পয়সা নিয়েছে, যারা আগে আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক রেখেছে, তারা বিএনপির নিকট, তারেক রহমান সাহেবের নিকট নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করার জন্য তারেক রহমান সাহেব এই জায়গার মানে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এবং তার নির্দেশে সবকিছু পরিচালিত হয়েছে, এরকম কথাও কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী বলেছেন, আর বিএনপির বাইরে বিএনপিকে সমর্থনকারী কিছু নেতাকর্মী বলেছেন। তো এই কথাগুলো কিন্তু এখন আর বলা বলে হচ্ছে না। কেউ কিন্তু এখন বিএনপিকে যদি বলা হয়, মানে সমস্ত যারা আছেন মানে এখন যারা সমন্বয়ক রয়েছেন, নেতা রয়েছেন, তারা যদি সবাই গিয়ে প্রেস কনফারেন্স করে বলে যে আমরা যা কিছু করেছি সবকিছু জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে করেছি, বিএনপির নির্দেশে করেছি, আমরা কিছুই করিনি, আমাদের এই আন্দোলনের সব কিছু দায় দায়িত্ব বিএনপির এবং জনাব তারেক রহমান সাহেবের। আপনি বোঝার চেষ্টা করুন, এরকম কথা যদি তারা বলে বিএনপির পক্ষ থেকে কি বলা হবে, এটা নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করুন। নিঃসন্দেহে বিএনপি বলবে না যে এই ঘটনা সত্য। এর কারণ হলো এটা সফল যদি হতো তাহলে হয়তো অনেকে টানাটানি করতো, যেহেতু এটি একটি ঝামেলায় বিষয়ে পরিণত হয়েছে, এটি একটি কমপ্লেক্স বিষয়ে পরিণত হয়েছে, এখন আর এটার দায় দায়িত্ব নিতে চাচ্ছে না। তো যেটা বলছিলাম যে বিএনপি প্রথম তাদের যে প্রজ্ঞার পরিচয় দিয়েছে, তারা জাতীয় সরকার গঠন করেনি। দ্বিতীয়ত দলের কেন্দ্রীয় নেতৃত্বে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি রয়েছে তারা নিজেদেরকে মাস্টার মাইন্ড বানানোর চেষ্টা করেনি, তারা শুধুমাত্র যে কথাটা বলার চেষ্টা করেছেন যে ঠিক আছে আপনাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, কিন্তু আমরা তো ১৫ বছর ধরে এরকম একটা আন্দোলন তৈরি হোক, শেখ হাসিনার পতন হোক, এর জন্য একটা পরিবেশ তৈরি করেছি, পরিস্থিতি তৈরি করেছি, নিজেরা জেল জুলুম হুলিয়ার দ্বারা আক্রান্ত হয়েছি, এবং আমরা এই বিপদ বালা মুসিবত আমরা মোকাবেলা করেছি। কাজেই আপনারা পুরো ক্রেডিট নিয়ে না, এই জেন্টেল ওয়েতে এই কথাগুলো বলেছে।
আর তারা প্রথম দিন থেকেই একেবারে ফার্স্ট ডে মানে আগস্ট মাস থেকেই তারা নির্বাচন কবে হবে, নির্বাচনের রোডম্যাপ চাই, যৌক্তিক সময় দেব, বাট 3 মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, এই কথাগুলো তারা বলে আসছে। এবং প্রথম দিন থেকেই তারা বলে আসছে যে সরকার যদি ভক্কর চক্কর করে, লড়র বড়র করে, আমি জাস্ট এই কথাগুলো আপনাদেরকে, আমি সাধারণত ধরনের শব্দ ব্যবহার করি না, কিন্তু মানুষ যখন খুব বিপদে পড়ে তখন তার যে ভাষা, এই ভাষাটা জনগণের যে স্বাভাবিক ভাষা সেটার সঙ্গে মিলানোর চেষ্টা করে। আপনি নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলের মানুষকে যদি ছলচাতুরি বোঝাতে চান, ছলচাতুরি কথাটা বুঝবে না। তাদেরকে যদি বলেন সুদূর বুদুর, তাহলে তারা ভীষণ রকম বুঝবে না এটা হলো একটা সঠিক শব্দ, সে ছলচাতুরি করছে। এলোমেলো, আমরা এলোমেলো শব্দটি বলি। তো এলোমেলো যদি বলেন বা কোনো কিছুর আগামাথা নেই, এরকম যদি আপনি কাউকে বোঝাতে চান, চট্টগ্রাম অঞ্চলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অঞ্চলে ওটিকে লড়র বড়র বলা হয়। তো লড়র বড়র, সবকিছু লড়র বড়র হয়ে গেছে, একটা সঙ্গে আরেকটা মিশে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রথমেই লড়র বড়র শব্দটি বলেছেন। তো এরকম অনেকগুলো শব্দ রয়েছে যে শব্দগুলো বললে মানুষ খুব সাধারণভাবে বুঝতে পারে, তারই ধারাবাহিকতায় আমি ওই শব্দগুলো বললাম আর কি। তো বিএনপি এখন যে জিনিসটি মানে করছে বা বলছে, এটা কিন্তু তাদের নতুন না। তারা প্রথম দিন থেকেই বলছে যে যদি মানে উল্টা পাল্টা করার চেষ্টা করেন, অর্থাৎ ভক্কর ছক্কর করার চেষ্টা করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের আবার নতুন করে রাজপথে নামতে হবে, একথা আগে বলেছেন। কিন্তু ডিসেম্বর মাসে এসে 2024 সালের ডিসেম্বর মাসে এসে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতেই হবে, মানে কোনো ওয়ে নেই, দেয়ার ইজ নো ওয়ে। জানুয়ারি মাসে তারা স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে সরকারের পক্ষে দাঁড়ানোর জন্য অনেকগুলো রাজনৈতিক শক্তি মিত্রতা স্থাপন করেছে। আমলাতন্ত্রের একটি অংশ মিত্রতা পোষণ করছে, তারা চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘমেয়াদে থাকুক। সেনাবাহিনীর একটা অংশ তার সঙ্গে আছে। তারপর রাজনীতির যে অংশটি ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, বিশেষ করে জামাত এবং ছাত্ররা যে কিংস পার্টি করতে চাচ্ছে, তারা সবাই আনকন্ডিশনালি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দরকার হলে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় রাখবে, এরকম একটা সিমেন্টের জায়গাতে তারা কিন্তু পৌঁছে গেছে। তো তারা পৌঁছে গিয়ে তারা যে কাজটি করছে এই সময়টিতে, তারা মোটামুটি যারা নিউট্রাল, এদিকেও খায় ওদিকেও খায়, এদিকে যায় ওদিকে যায়, এদিকে নিয়ে খুব টানাটানি করছে। মানে সরকার পক্ষের যারা লোকজন এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রো ইউনূস যে পলিটিক্যাল ফোর্স অ্যান্ড আমলা এবং গোয়েন্দা সংস্থাগুলো, তারা এরকম মধ্যপন্থা অবলম্বনকারী কিছু রাজনৈতিক ব্যক্তি, কিছু অরাজনৈতিক ব্যক্তি, কিছু পত্রিকা, কিছু মিডিয়া, কিছু ব্যবসায়িক হাউস, এদের পেছনে তারা ছুটাছুটি করছে এবং টানাটানি করছে রীতিমতো। তো সেই টানাটানি দেখে বিএনপিও কিন্তু বসে নেই। এখন বিএনপি দেখা গেল যে এক বিতর্কিত ব্যবসায়িক গ্রুপ, বিতর্কিত ব্যবসায়িক গ্রুপ, কিন্তু তাদের বিরাট একটা মিডিয়া হাউস আছে, অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এখন সামহাও তারা দেখলো যে জামাত তাদের উপর কব্জা করে ফেলেছে, তো ওখানে তারা আর সুই ফুটাতে পারছে না। ফলে তারা কি করলো, বিকল্পভাবে তাদের কাউন্টার যে ব্যবসায়িক গ্রুপ রয়েছে, যাদের শাস্তি বিএনপি একসময় চাইতো, কিন্তু এখন দেখা গেল তাদের সঙ্গে বিএনপি সখ্যতা করছে, বন্ধুত্ব করার চেষ্টা করছে, তাদের অনেক দাবি দেওয়া তারা মেনে নিচ্ছে, তাদেরকে আশ্বাস দিচ্ছে। এবং এই রিয়েলিটিতে দেখা গেল যে পুরো রাজনীতির অঙ্গন 2025 সালের জানুয়ারি মাসে এলোমেলো হয়ে গেছে। এবং সেই এলোমেলো রাজনীতিতে এখন বিএনপির একমাত্র প্রধান কাজটি হলো যোগ্য মিত্র খুঁজে বের করা, এবং সেটার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু আলটিমেটলি যে ঘটনা ঘটছে যে আওয়ামী লীগ ছাড়া শক্তিশালী যে মিত্রগুলো আছে এগুলো সব কিন্তু জামাত নিয়ে নিয়েছে, ব্যবসায়িক গ্রুপ থেকে সব জায়গাতে জামাত আলটিমেটলি বুক করে ফেলছে। অন্যদিকে রাজপথে যারা আছে বিএনপি ছাড়া, তাদের মধ্যে অন্য কারোরই শক্তি নেই। আর বিএনপির জন্য সবচেয়ে বড় বিপদ হলো জামাতের এজেন্ট হিসেবে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা মূলত জাতীয় পার্টির এজেন্ট, জামাতের এজেন্ট এবং অনেকে আওয়ামী লীগের এজেন্ট, সেই মানুষগুলোকে এখন বিএনপি তার অন্দর মহলে ঢোকাতে বাধ্য হচ্ছেন। এবং দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অনেকেই তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথাবার্তা বলছেন
এবং এই সকল কথাবার্তার যে হাস্যরসাত্মক যে বিষয়গুলো, দুর্বলতাগুলো, এগুলো আবার অডিও আকারে, ভিডিও আকারে বিএনপি যারা প্রতিপক্ষ তাদের হাতে পৌঁছে যাচ্ছে এবং সেখানে গিয়ে বিএনপিকে নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে। আবার বিএনপিকে নিয়ে যে ট্রল হচ্ছে সেগুলো আবার বিএনপি জায়গা মতো পৌঁছে দিচ্ছে, ফলে বিএনপি মোরালি দুর্বল হয়ে পড়েছে। আর এই দুর্বলতার মধ্যেই যে রাজনীতির উত্থান পতন, সেই উত্থান পতন নির্বাচনের দিকে যাচ্ছে নাকি অনির্বাচনের দিকে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, কথা বললেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, লেখক এবং জার্নালিস্ট। খুবই নম্র ভদ্র একজন মানুষ, রাজনৈতিক বিশ্লেষণ করে থাকে। বর্তমান বাংলাদেশের সমসাময়িক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই বিষয়ে তিনি প্রতিনিয়ত কথা বলে যাচ্ছেন এবং তার নিজস্ব ইউটিউব চ্যানেলে তিনি সেই রাজনৈতিক যে বিশ্লেষণ সেই বিশ্লেষণ করে যাচ্ছেন। প্রিয় দর্শক, তিনি আজকে কথা বললেন বিএনপি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপির মধ্যে নানা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তারা ডক্টর ইউনূসকে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য আহ্বান করছে, অনুরোধ করছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন আগে সংস্কার করতে হবে, এরপরে নির্বাচন। যা তাদের মধ্যে মত পার্থক্য তৈরি করেছে, তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে। এবং রুহুল কবির রিজভী, যোগ্য সিনিয়র মহাসচিব যিনি, তিনি বিএনপির তিনি বললেন যে এই সরকার জামাতের সরকার, এমন একটি মন্তব্য করেছেন বিএনপির রুহুল কবির রিজভী। বিশেষত এই যে তাদের মধ্যে কথা কাটাকাটি চলছে, দ্বিধাদ্বন্দ্ব চলছে, এই বিষয়গুলো নিয়ে কথা বললেন এবং বিএনপি হয়তো খুব দ্রুত আবারও নতুন অন্তর্বর্তী সরকারের জন্য আন্দোলনে মাঠে নামবে বলে তিনি মনে করছেন। আপনাদের কাছে কি মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।